অখিলগিরি আজকে বিধানসভাতে যেই বিষয়টা করলেন আজকে, এটা নিয়ে কি বলবেন? না, বলার কিছু নেই তো। কয়লাকে দুধে সিদ্ধ করলেও কয়লার রং কালোই থাকে। সবাই মিলে ধরে টানলেও কুকুরের লেজ কখনো সোজা করতে পারবেন না। তৃণমূলেই আছে, তৃণমূলের কোনো পরিবর্তন হতে পারে না। না, সে করবে, ওদের ঔদ্ধত্য তো। এটা যদি অন্য কোনো দল বা অন্য কোনো বিজেপি বিধায়ক বা অন্য কারোর সঙ্গে হতো, বিধানসভার কর্মীরা গিয়ে স্পিকারকে বলতো, স্পিকার সঙ্গে সঙ্গে সচিবকে ফরওয়ার্ড করতো, সচিব সঙ্গে সঙ্গে হেয়ার স্ট্রিট থানাতে এফআইআর করতো। এর আগে তো যে কোনো বিধানসভার কর্মীদের সাহস আছে। গায়ে যদি চোর মমতা ব্যানার্জির লোগো লাগানো থাকে তাহলে কিচ্ছু লাগবে না, যা খুশি করতে পারবে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিরেক্ট বললেন যে আমি বিজেপিতে জয়েন করবো না। কি মমতা বন্দ্যোপাধ্যায় জয়েন করতে কে বলেছে? চাপ দিয়ে এটা কি কে বলেছে? ভারতীয় জনতা পার্টির এত দুর্দিন হয়ে যায়নি। গোটা ভারতবর্ষে 21টা রাজ্যে সরকার, মোদিজির নেতৃত্বে অশ্বমেধের ঘোড়া চলছে। 27 বছর পরে দিল্লিতে সরকার হয়েছে, মহারাষ্ট্র সাফ করে দিয়েছে, হরিয়ানা সমস্ত প্রেডিকশন পাল্টে দিয়ে নির্বাচনে জিতেছে, জম্মু কাশ্মীরে আসন সংখ্যা বাড়িয়ে 29টা আসন নিয়ে 26% ভোট নিয়ে বড় শক্তি হিসেবে বেরিয়ে চলে এসেছে। তা ভারতীয় জনতা পার্টি কে এইসব পচা মালকে নেবে? কে বলেছে? কবে কথা হয়েছে? কে কাকে জানিয়েছে? এত দুর্দিন হয়নি। ও জানে মেম্বারশিপ কত হয়েছে ভারতীয় জনতা পার্টির? প্রায় 20 কোটির কাছাকাছি ভারতবর্ষের জনগণ এবারে ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ নিয়েছেন, প্রাইমারি মেম্বারশিপ নিয়েছেন। না মানে এটা কি চাপ দেওয়া হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিনে একটা জল্পনা চলছে যে আলাদা দল হচ্ছে? না না, এটা ফালতু, এসব মাল, চোর ডাকাত। 11-র পরে আসা মাল, বড় বড় লেকচার, প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে। কোথায় বিরোধী রাজনীতি করেছে? কোন কলেজের গেটে রাজনীতি করেছে? কটা কেস খেয়েছে? আজকে এক বাক্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বললেন, মুকুল রায় শুভেন্দু অধিকারীদের আমি চিহ্নিত করেছিলাম, ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলাম। মুকুল রায় এবং শুভেন্দু অধিকারী সেটা কবে চিহ্নিত করেছিল? এই দল বিরোধী কাজে। কবে? সালটা আর মাসটা জানতে চাই। আমি এটাকে চিহ্নিত বলবো না, টার্গেট করেছিল। কারণ ও যে বিনয় মিশ্রদেরকে নিয়ে, প্রতীক দেওয়ানদের নিয়ে, এই যে কুন্তল শান্তনুদের নিয়ে, সুজয় কৃষ্ণ ভদ্রদের নিয়ে যে চুরির ব্যবসাটাও ফেঁদেছিল, এই ব্যবসাটা বাধা দিয়েছিলাম আমি। এবং তৃণমূল এরকম ছিল না। 2011 সালের আগে তৃণমূল কংগ্রেস চেয়ে চিনতে পার্টিটা চালাতো। আমরাও লড়াই সংগ্রাম করেছি, চেয়ে চিনতে চালিয়েছি। এই যে 2014 সালে সাজানো বাগানো এসে প্রবীণ নেতা সোমেন মিত্রকে ঘাড় ধাক্কা মেরে ডায়মন্ড হারবার থেকে 70,000 ভোটে জিতে তারপর থেকে যে খেলাটা শুরু করেছেন উনি, এবং 16 সালের পর থেকে যত দুর্নীতি, যত অডিও ভিডিও ভয়েস রেকর্ড, যত এই যে মানে অ্যাপ্রক্স 3,000 কোটি টাকার মালিক এইরকম একটা নাবালক ছেলে, 11-র পরে আসা মাল, 3,000 কোটি টাকার মালিক, জেট চার্টার ফ্লাইটে ঘুরে বেড়ায়। তার লাইফস্টাইল কি? কোথায় ছিল এটা? ও তো ভালোই বলেছে। এই বিয়াদবটার জন্য, এই চোরটার জন্য তো তৃণমূল কংগ্রেসটা ছাড়তে হয়েছে আমাকে। আমি তো 21 বছর ধরে তৃণমূল কংগ্রেস করেছি। মমতা ব্যানার্জির হাইয়েস্ট অ্যাপিজমেন্ট, তোষণের রাজনীতি এবং এই যে এটাকে বাছুরটাকে যে তুলেছে, এইটার বিরুদ্ধেই তো আমার প্রতিবাদ ছিল। এবং আমি মনে করি এই ছোড়ার এতটুকু মনুষ্যত্ব নেই। মুকুল রায় আজকে কোথায়? মুকুল রায় আজকে হসপিটালে ভর্তি আছে। মুকুল রায় আজকে কলকাতায় একটা প্রাইভেট হসপিটালে ভর্তি আছে, সংকটজনক অবস্থায়। এই লোকটা যে বিজেপি থেকে জিতে, কৃষ্ণনগরের মতো সিট, সেখানে আপনি আমি যে কেউ দাঁড়ালে, পদ্মফুল দাঁড়ালেই জিতবে, সেই সিট থেকে ভারতীয় জনতা পার্টি তাকে জিতিয়েছে। এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত নিয়ম ভেঙে দুজনকে টিকিট দিয়েছিল, মুকুল রায়কে এবং তার পুত্রকে, যেটা ভারতীয় জনতা পার্টি সরাসরি একটা নির্বাচনে করে না। এমপিতে কাউকে দিলে এমএলএতে দেয়, সেটা ঠিক আছে,
কিন্তু ভারতীয় জনতা পার্টি মাননীয় মুকুল রায়কে সর্বোচ্চ সম্মান দিয়ে ভালো সিট বেছে দিয়েছিল পার্টি, আমি নিজে জানি, এবং তার পুত্রকেও বীজপুর কেন্দ্রে সুযোগ দিয়েছিল। আজকে এই মমতা ব্যানার্জির কে ক্ষমতায় আনার জন্য মুকুল রায়ের যে কন্ট্রিবিউশন ছিল, আজকে দেখুন আমার সঙ্গে তো বিরোধ আছে। সকালবেলা বলছে না শুভেন্দু যেটা শুনছিস ঠিক না, আমি যাচ্ছি না। একটার সময় গিয়ে এই ভাইপোর হাত থেকে, এই কয়লা ভাইপোর হাত থেকে উত্তরীয় নিয়েছে, যে আজকে গদ্দার বলে তাকে বলল। তিনি আজকে হসপিটালে। আর এই শুভ্রাংশুকেও বলি, ওই নেতাজি ইন্ডোরে বসে তা হজম করলো কি করে? হ্যাঁ, আমরা জানি মুকুল রায় নিজে যেতে চায়নি, শুভ্রাংশু নিয়ে গেছে তাকে। বিজেপির এমএলএ তৃণমূলে নিয়ে গেছে ভাইপোর কাছে। এই যে একটা মনুষ্যত্ব রহিত, এই যে রক্ত মাংসের শরীরে গড়া মানুষ নয়, এর চামড়া যে মানুষের চামড়া নয়। হুঁশ যার আছে তার নাম মানুষের কোনো বোধ নেই। যে আমাকে যা খুশি বলুক, আমি পিসিকে হারিয়েছি, একদিন আসবে ওকে ভিতরেও ঢোকাবো এবং হারাবো। মমতা ও বন্দ্যোপাধ্যায় কি করতে হয় ওকে করব আমি, মমতাপন্থীদের সে দিনটার জন্য অপেক্ষা করে আছি। মমতাপন্থীদের একাংশকে তিনি বার্তা দিলেন যে দলের কারা নিজেদের উপরে নিয়ে যাচ্ছে, দলের ক্ষতি করছে। কোনো পন্থী নেই, কোনো পন্থী নেই। ও সব সব গাই বাছুর পিসি ভাইপো সব এক। ও কোনো পন্থী নেই। ও সব নাটকবাজি, ড্রামা। আমরা অনেক আগেই বলেছি, উনি যেমন 11-র পরে এসে ভোগ করছেন সাজানো বাগানে, হাজার হাজার কর্মী মরেছে, আমরা সব কিছু সর্বস্ব দিয়ে, এরকম বহু কর্মী আমরা কাজ করেছি দিনরাত এক করে দিয়ে। তার পরিবর্তন এসেছে, তিনি ভোগ করছেন। ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়েরও, উনি 14-15-র আগের মমতা ব্যানার্জি নেই, তারও পরিবর্তন আপনি ছত্রে ছত্র পাবেন। উনার সব আপনার ব্যবহারিক জীবন থেকে চলাফেরা, আদব কায়দা, কথাবার্তা সব কিছুতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের মমতা বন্দ্যোপাধ্যায় নেই। চম্পলা সর্দার, ফেলানি বসাক, মৃত্যু ঘণ্টা বাজানো, সিঙ্গুরে যাওয়া, নন্দীগ্রামে আমাদের লড়াই যখন হচ্ছে মাঝে মাঝে গিয়ে হাত নাড়া, সেসব এখন নেই। অনেক পরিবর্তন হয়েছে। স্বাভাবিকভাবে এগুলো সব ড্রামাবাজি, নাটক। এটা আমি অনেকবার বলেছি। সিপিএম এর উপর রাগলে ফরওয়ার্ড ব্লকে পাঠিয়ে দিত, ফরওয়ার্ড ব্লক নিয়ে নিত। এই গোঘাটে আমাদের এমএলএ বিশ্বনাথ কারককে জিজ্ঞেস করবেন, শিবপ্রসাদ মালিক এমএলএ ছিল, জিজ্ঞেস করবেন, যে সিপিএম এর সঙ্গে লড়তো ফরওয়ার্ড ব্লকে পাঠিয়ে দিত। আবার যে ফরওয়ার্ড ব্লকের উপরে আরএসপির উপর রেগে যেত, সিপিএম তাকে নিয়ে নিত, যাতে আমাদের বাইরে কেউ না যায়। পিসি ভাইপোর গল্প ঠিক সেম, এসব কোনো ব্যাপার নেই। আর বলছে প্রশান্ত কিশোর চলে গেছে, আইপিএ গেছে, ওটা চোর একটা প্রতীক জয়ী। পিএইচির কন্ট্রাক্টরের কাছ থেকে 12 কোটি টাকা নিয়েছে, আমার কাছে আছে, আমি প্রপার টাইমে সব করব। গোয়াতে ইলেকশন করতে গেছিল, ওদের এগেনস্টে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের সিরিয়াস অ্যালিগেশন আছে, ইনভেস্টিগেশন আছে। অপেক্ষা করতে থাকুন। বাংলা 26-এ আমরা নেবই। ও যে ভাষায় আজকে ইলেকশন কমিশনারকে অ্যাটাক করেছে, আমি তো কমপ্লেন করব কাল সকালবেলা। আমি চিফ ইলেকশন কমিশনারকে কমপ্লেন করব। এই কথা বলার পরে কি করে ডাইরেক্ট ধমক দিচ্ছে, ডিএমদের দেখে নেব, ইলেকশন কমিশন তো 2 মাস, আমি 5 বছর থাকবো। কে বলেছে আপনি 5 বছর থাকবেন? আপনি এই জিনিস করতে পারেন না। ইলেকশন কমিশনকে এটাকে সিরিয়াসলি দেখতে হবে। এবং এখানে ভোটের আগে থেকে 3 মাস আগে থেকে এই অ্যাডমিনিস্ট্রেশনকে নিতে হবে, এবং ভোটের পরে আরো 3 মাস এখানে রাখতে হবে। উনি বলছেন খেলা হবে, আরো জোরে খেলা হবে। কি খেলা করবেন আপনি? 21 সালে গোটা রক্তে ভাসিয়েছেন। এখনো 10,000 বিজেপি হিন্দু যুবক বাইরের রাজ্যে চলে গেছে, ফেরেনি। 57 জন মারা গেছে, খুন করেছেন আপনারা, মানস সাহা মগরাহাটের প্রার্থী সহ। 12,000 এফআইআর হয়েছে, সব এফআইআর ভবানী ভবনে দড়ি বিঁধে রেখে দিয়েছেন সিটের। একটা এফআইআর কমপ্লেনের কিছু অ্যাকশন হয়নি। 61টা মামলা কোর্টের অর্ডারে সিবিআই এফআইআর করেছে মার্ডার কেসে। আপনি কি খেলা খেলবেন? আরো জোরে জোরে খেলা হবে, তো সরাসরি হুঙ্কার।
এই সব কথা বলার পরেও সরাসরি ইলেকশন কমিশনের তো ডিওপিটি এবং ভারত সরকারের গাইডলাইন মেনে একটা কনস্টিটিউশনাল বডি, তার সিলেকশন হয়। আপনি বলছেন যে অমিত শাহজির দপ্তরের কোঅপারেশন দপ্তরের সেক্রেটারিকে করে দিয়েছে, তো যারা অ্যাপ্লাই করে তাদের মধ্যে স্ক্রুটিনি হয়, সেখানে একটা কনস্টিটিউশনাল বডি। আপনি এটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন? যদি ডিওপিটির নর্মস ভায়োলেশন হয়, সিবিসির নর্মস ভায়োলেশন হয়, আপনি কেন সুপ্রিম কোর্টে যাচ্ছেন না? আপনি সরাসরি চ্যালেঞ্জ করছেন, ভয় দেখাচ্ছেন। আসল কথা, আপনি নিজে ভয় পেয়েছেন। আপনি মহারাষ্ট্র এবং দিল্লির ভোটের পরে আপনি নিজে ভয় পেয়েছেন, আপনি নিজে আপনার চেয়ার চলে যাবে ভয় পেয়েছেন, এবং বাংলায় ব্যাপকভাবে বেকার, কৃষক, মহিলা সকলেই ক্ষুব্ধ আপনার উপরে। আপনি বলেছেন 26 দিন ধরে নাকি ধর্ণা না অনশন দিয়েছেন, করবেন। ও তো দীপক ঘোষ মহোদয়, সম্মানীয় দীপক ঘোষ মহোদয় তার বই তো বলে দিয়েছে, তিনি তো আপনার সাক্ষী ছিলেন। আমি তো আসিনি আপনার ওই অনশন মঞ্চে সিঙ্গুর তাড়ানোর জন্য, আসিনি, কারণ সিঙ্গুরে টাটাকে তাড়ানোটা তো মহাভুল, পাপ। আজকে সেখানে আপনাকে তো দীপক ঘোষ সঙ্গে ছিল, দীপক ঘোষ তার বইতে লিখেছে যে ক্যাডবেরি আর স্যান্ডউইচ খেয়ে আপনি করেছেন। আপনি এবার এই ইলেকশন কমিশনে গিয়ে বসুন, দিল্লিতে তো আর বসতে পারবেন না। দিল্লি পুলিশ তো কেন্দ্রীয় সরকারের হাতে, দিল্লিতে কেজরিওয়ালও এখন নেই। দিল্লি পুলিশের লাঠির সাইজ হচ্ছে 8 ফুট, 6 ফুট 8 ফুট। আপনার লোকরা রাজঘাটে গেছিল, জুতো জামা মোবাইল ফোন ফেলে প্রাণ বাঁচাও বলে সব লম্বা লম্বা লোকরা ছুটছিল, সবাই দেখেছে কিভাবে। দিল্লি আপনি যাবেন না, আপনি এখানে বসতে পারেন মনোজ বার্মা আর রাজীব কুমারকে দুজনকে সঙ্গে নিয়ে, ডিগি তাবলাকে নিয়ে আপনি বসতে পারেন এখানে। দীপক ঘোষ তো আসবে না, নির্মল ঘোষকে ডেকে আনবেন, যিনি ডাক্তার বোন অবহার দেহটাকে তাড়াতাড়ি করে পুড়িয়েছিলেন। এবারে স্যান্ডউইচ আর ক্যাডবেরির দায়িত্বটা নির্মল ঘোষকে দেবেন, পানিহাটির। বলছি, মমতা ব্যানার্জি বলছেন যে গুজরাট হরিয়ানা থেকে লোক ঢোকানো হচ্ছে, তাহলে গুজরাট হরিয়ানা থেকে লোক ঢোকানো হচ্ছে, এবং এক্ষেত্রে মুর্শিদাবাদ বা বহরমপুর সেখানকার তো এমপি স্বয়ং গুজরাট। 16 লক্ষ ডবল এন্ট্রি ভোট আছে, আমরা ডিলিট করার জন্য লোকসভার আগে থেকে বলেছি, এবং ভোটার লিস্টের কাজ অনলাইনে হয় না, হিয়ারিং কমপ্লিটলি হয় বিডিও অফিসে। ইনি জানেন না, ইনি এত দিনকার রাজনীতিবিদ, প্রশাসন চালিয়েছেন, কেন্দ্রে মন্ত্রী ছিলেন, 14 বছরের মুখ্যমন্ত্রী, এর সামান্য নত্য সত্য জ্ঞান আছে বলে আমার মনে হয় না। কে তার অ্যাডভাইজার বলতে পারে বলে মনে হয় না, সব তো ভয় ভয়ে থাকে। ইউসুফ পাঠান তো নিজে গুজরাটি। আমি আপনাকে বলছি, কমপ্লিটলি ফলস এলিগেশন, এবং যেভাবে তামিলনাড়ুতে স্ট্যালিন শুরু করেছে, পোস্ট অফিসের লেখাতে আপনার হিন্দি মুছছে, উর্দু মুছছে না, হিন্দিটা মুছছে, ওখানে ও হারবে জানে 26-এ। ঠিক এখানেও এই ব্যবসাটা আরম্ভ করে, এর প্রধান টার্গেট হচ্ছে মতুয়া সম্প্রদায়, রাজবংশী মতুয়া সম্প্রদায়, যারা বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে চলে এসেছেন। এটা হচ্ছে মমতা ব্যানার্জির নাম কাটার প্রধান টার্গেট। কারণ জলপাইগুড়ি হারে, আলিপুরদুয়ার হারে, কোচবিহারেও চুরি করে জিতেছে, রানাঘাট হারে, বনগা হারে, কৃষ্ণনগরে হিন্দুরা ভোট দেয় না। টার্গেট হচ্ছে এরা। দ্বিতীয় টার্গেট হচ্ছে ব্যারাকপুর, আসানসোল, হাওড়াতে থাকা হিন্দিভাষী, যারা বংশ পরম্পরায়, এটা তো অবিভক্ত ছিল, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উড়িষ্যার একটা অংশ নিয়ে তো অবিভক্ত বাংলা ছিল। 1905 সালের পরে বঙ্গভঙ্গ হয়েছে, মানে 115-20 বছরের ইতিহাস হবে। এসব বংশ পরম্পরায় আছে, এরা ভারতীয়, এরা বাঙালি, বাংলার সঙ্গে মিশে গেছে, সৃষ্টি, সংস্কৃতি, কালচার, পোশাক, খাওয়া সবকিছু। এদেরকে টার্গেট করছে, কারণ এরা হনুমান চালিসা পাঠ করে, এরা জয় শ্রীরামের ধ্বনি দেয়, এরা রামনবমীর মিছিলে বেরোয়, এরা ধর্ম করে, এরা কুম্ভে স্নান করতে গেছে। এই লোকগুলোকেও টার্গেট করছে, দিয়ে বিভাজন করে এই 32-33% মুসলমান ভোটটাকে ঠিক রেখে, বাকি গুন্ডামি করে, কিছু বুথ দখল করে, আর কিছু ভাতা মাতা দিয়ে, যেভাবেই হোক 43-44%, 45% ভোট নিয়ে 160-70টা সিট নেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। একটা বিষয়, মানে এটা কি হিন্দু ভোট থেকে ভয় পাওয়ার জন্যই কি ভোটার তালিকা বিশেষভাবে নজর দেওয়া? না না, ইয়ে একেবারে ভয় পেয়েছে। দিল্লির ভোট এবং মহারাষ্ট্রের ভোট, মহারাষ্ট্রে লোকসভা ভোটে যে রেজাল্ট, তারপরে বিধানসভা তো কার্যত ঝড়ে উড়ে গেছে, 3/4 মেজরিটি পেয়েছে বিজেপি, প্রায় একাই মেজরিটি।
এবং দিল্লিতে 27 বছর পরে যেভাবে সরকার এসেছে ফ্রি 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 করার পরেও লোকেদেরকে সরিয়ে দিয়েছে, তাতে ইনি বুঝে গেছেন যে আর কোনো অস্ত্র অঙ্ক কাজ করবে না। আর প্রায় 2.5 কোটির বেশি লোক বাংলা থেকে গেছে স্নান করতে, যাকে তিনি মৃত্যু কুম্ভ বলেছেন। এই লোক ভোট দেবে না? এত চুরিচামারি করার পরেও আমাদের সঙ্গে সিটের ডিফারেন্স অনেক, 29-12, কিন্তু ভোটের ডিফারেন্স তো নেই। আমরা 2,33,27,000, উনি চুরিচামারি ছাপ্পা মেরে ডায়মন্ড হারবারে তো কোনো হিন্দুকে ভোট দিতে দেয়নি। তারপরেও 2,75,000, মাত্র 42 লক্ষের গ্যাপ, 22 লক্ষ ভোট এদিকে এলো তো উনি নেই। আমরা 39, উনি 45 সামথিং, 6% ডিফারেন্স, 4% হিন্দু বাড়ি থেকে বেরিয়ে ভোট দিয়ে দিলেই তো ওনার কাজ হয়ে যাবে। আপনি বলছেন যে আগামীকাল 12:30টার সময় এখানে সিও তো নেই, সিও ইনচার্জ আছেন। আমরা আজকে ইলেকশন কমিশন সম্পর্কে এবং ভোটার লিস্ট নিয়ে যা যা করেছেন, এরা যা যা বলেছেন, আমরা ইসিআইকে অ্যাড্রেস করে একটা ডেলিগেশন যাবেন। শিশির বাজরিয়াজি কোঅর্ডিনেট করছেন, যিনি বিজেপির পক্ষ থেকে ইলেকশন কমিশন দেখেন। আমাকে উনি ইনফর্ম করেছেন থাকার জন্য, তা 12:30টার সময় ওখানে বাকি কথা আমরা বলতে পারবো। আর ইতিমধ্যে আপনার এই ছবি আমি আপনাকে দেখাচ্ছি। এরা শুরু করে দিয়েছে ঘৃণার রাজনীতি। এই যে এই ব্যানারটা করতে বলা হয়েছে, এই প্রতীক জৈনীর নেতৃত্বে আইপ্যাক 2026 বেঙ্গল স্কোরবোর্ড, হোম টিম জোড়াফুল, বাংলা বিরোধী বহিরাগত আউট, মানে হিন্দু 215+। এইটা সন্ধ্যাবেলায় ছেড়ে দিয়েছে। ও তোর ভিতরে আমার লোক আছে, প্রচুর লোক আছে, অনেক লোক ইনফরমেশন দেয়। এই আমি পেয়ে গেছি, দেখুন। সেকেন্ড হচ্ছে আপনার বুথ টার্গেট করে দিয়েছে। বাংলার কোন কোন বুথে ভোটার লিস্ট প্রথম দফায় সংশোধন করে অবৈধ ভোটার বাদ দিতে হবে তার পোটেনশিয়াল তালিকা। প্রথম দফা 6টি লোকসভা কেন্দ্রের তালিকা দেয়া হলো। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, বীজপুর, বুথ নম্বর 76 থেকে 83, 97, মানে ম্যাক্সিমাম মতুয়া বেল্ট এবং হিন্দি স্পিকিং বেল্ট। ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, শ্রীরামপুর লোকসভার উত্তরপাড়া, শ্রীরামপুর, চাপদানি, হুগলি, চন্দননগর, চুচড়া সব পেয়ে গেছে। এবারে ছাড়া হবে না, এবারে ছাড়ার কোনো জায়গা নেই, নিশ্চিন্ত থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বিষয় আছে, আমি 21-এ সময় পাইনি, আমি ডিসেম্বরে জয়েন করেছি। পার্টি এই 18ই জানুয়ারি 2021 গিয়ে মমতা ব্যানার্জি বলেছে আমি এখানে দাঁড়াবো। ওই দিন রাতেই আমাকে সেন্ট্রাল লিডারশিপ বলেছে ফর্মাল অ্যানাউন্সমেন্ট পরে হবে, আপনি ওখানে নন্দীগ্রামে ক্যান্ডিডেট। আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে সেন্ট্রাল লিডারশিপের কথা ওবে করে ওখানে দাঁড়িয়েছি। আমার ভোট হয়েছে 1 এপ্রিল, আমি ওখানে এনগেজ ছিলাম। এবারে সমস্ত বিজেপি নেতৃত্বকে একসঙ্গে নিয়ে, বাংলার মানুষকে একসঙ্গে নিয়ে, বিচার পরিবার, সনাতনীদের সবাইকে একসঙ্গে নিয়ে, বেকার যুবকদের, কৃষকদের, মহিলাদের একসঙ্গে নিয়ে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা এবারে একেবারে জিরো টলারেন্স। আমি বাংলার মানুষকে বলবো আস্থা রাখুন, এবং নির্বাচন এমন সময় হবে যখন দেখবেন চোর ডাকাতরা কেউ বাইরে নেই। আপনারা অত বেশি উথলা হবেন না, যা করার করা হচ্ছে। এবারে নো স্কোপ, কোনো স্কোপ দেওয়া হবে না। বলছি আপনি এজেন্সির ভবানীপুরের সক্রিয়তা কথা বাড়বে বলছেন। বলছেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি নিজেই বলছেন এজেন্সি যখনই ভোট এসে যায় অমনি তৃণমূল চোর, চার্জশিটে তৃণমূল নেতাদের নাম ঢোকাতে শুরু করে দেবে। এই যে ভোট এলেই তৃণমূল চোর, কোর্টে লড়ে নেন না। 2 বছর জেলে ছিলেন কেন অনুব্রত? 1.5 বছর জেলে ছিলেন কেন জ্যোতিপ্রিয়? মানিক ভট্টাচার্যকে চোর কে বলছে? আপনার সাংসদ এবং জেলার সভানেত্রী বলছে। মানিক ভট্টাচার্যকে চোর বলছে আপনার জেলার সভানেত্রী, সাংসদ। আপনি আগে সেটাকে ক্লারিফাই করুন। সব বলে কোনো লাভ নেই। তৃণমূল কংগ্রেস যে বড় বড় স্ক্যামগুলো করেছে, রিক্রুটমেন্ট স্ক্যাম থেকে, ফুড স্ক্যাম থেকে, যে সমস্ত স্ক্যাম করেছে, এডুকেশন স্ক্যাম থেকে শুরু করে হাজার হাজার কোটি টাকা স্ক্যাম, যেখানে লক্ষ লক্ষ ছেলে মেয়ে, বেকার যুবক যুবতীদের ধ্বংস করেছে, এর কোনো ক্ষমা নেই। এবং ভারতবর্ষে আইন খুব শক্তিশালী, দীর্ঘসূত্রিতা আছে, সময় লাগে, হচ্ছে। আপনি ভবানীপুরের কথা যখনই বলছেন, কিছু জায়গায় বলেছেন যে ভোট কম পেয়েছে, 1000 গ্যাপ আছে, সেটাকে মিটিয়ে নেব। তখনই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সমস্ত জায়গায় 1000 ভোটে গ্যাপ আছে সেইগুলোকেই টার্গেট করছে, মানে অর্থাৎ খুব সচেতনভাবে কিন্তু আজকে কথাটা বলেছেন।
মানে এটা সবারই কানে বেজেছে, মানে এটা কোন ভয় থেকে হচ্ছে বলুন তো, কোন ভয় থেকে হচ্ছে? ক্ষমতা চলে যাওয়ার ভয় থেকে। যে লাইফস্টাইল, যে জায়গায় গেছে, পোশাক থেকে খাদ্যাভ্যাস, লাক্সারি জীবনযাপন, চার্টার ফ্লাইট, হেলিকপ্টারে ঘোরা, সিজন ওয়াইজ এক একটা জায়গায় যাওয়া, কোন সময় সমুদ্রের পাশে যাবে, কোন সময় পাহাড়ে থাকবে, কোন সময় জঙ্গলে থাকবে, এই যে পুরো বিষয়টা, এবং গোটা সরকার আর বাংলাটা ঘুম থেকে উঠে 12টার সময় মানে জাগে, আর ঝাঁপটা বন্ধ হয়ে যায় 5টার আগে। 24x7 নেই এখন, 12টা থেকে 4টে, 4:30, পরজোর 5টা। এই যে পরিবর্তন, এই যে আম আদমি থেকে উজিরে আলা, এই পরিবর্তন কেজরিওয়ালের মতো অবস্থা হবে জেনে নিয়েই ফিওর সাইকোসিস থেকে আবল তাবল কম্পিটিশন করে ছোটটা আর বড়টা একসঙ্গে গিয়ে গেছে। শেষ প্রশ্ন একদম 10 সেকেন্ড। সেটা হচ্ছে 15,000 লোক নিয়ে একটা বৈঠক হলো, মমতা ব্যানার্জির একার ছবি রইল, দুজনই বক্তব্য রাখলেন এবং মমতা ব্যানার্জি সেখানে শেষ বক্তব্য দিয়ে রাখলেন যে প্রতীকী শেষ কথা। কেউ হঠাৎ করে এসে আমি আজ থেকে দাদার কথা শুনি, দাদার আমার নেতা, মানে এসব বলা চলবে না। particularly এই শব্দ এই যে প্রয়োগ এতদিন করছে। তৃণমূলে দিদি চলতো, হঠাৎ দিদির মুখে শোনা গেল দাদা আমার নেতা বলা চলবে না, এই বার্তাটা হঠাৎ দাদা এলো Significant লাগছে। হঠাৎ তৃণমূলে দিদির মুখে দাদার কথা। আমার জানা নেই কেন বলেছেন, ওনারা আন্ডারস্ট্যান্ডিং থেকেই বলেছেন, হয়তো আন্ডারস্ট্যান্ডিং থেকেও বলে থাকতে পারে। সবটাই তো মিউচুয়ালি আমরা জানি। তো মানে এই মিটিংয়ের আগেই তো অনেক ওয়ার্ম আপ হয়েছে, রিহার্সাল হয়েছে। যাত্রাতে যখন স্টেজ পারফরমেন্স হয় তার আগে অনেক রকম পাউডার, স্নো, রং, কালার এসব মাখতে হয়, মুখস্থ করতে হয় 2-3 বার করে মাইকের সামনে, আয়নার সামনে, সব হয়ে তারপরে হয়েছে। সবটাই অ্যামিকেবলি, চিন্তার কোনো কারণ নেই। অপরচুনিস্ট, করাপ্টেড, ফ্যামিলি পার্টি এবং হাই অ্যাপিজমেন্ট, মুসলিম লীগ 2। দেখুন, আমরা বারে বারে বলেছি পশ্চিমবাংলায় কেউ সেফ নয়, সংবিধানের কোনো পিলার সেফ নয়, না ব্যুরোক্রেসি সেফ, না এমএলএ এমপিরা সেফ, না জুডিশিয়ারি সেফ, না মিডিয়া সেফ। 4th পিলারের উপর অ্যাটাক দেখুন। রিপাবলিক সত্যের পথে আছে। এর আগেও সন্দেশখালিতে রিপাবলিকের সন্টু এবং তার ক্যামেরাম্যানকে জঙ্গিদের যেমন ধরে সেই কায়দায় ধরেছে, সেটাও লোক দেখেছে। আপনারা লাইনচ্যুত হননি, এ রক্ত বৃথা যাবে না। আমি রিপাবলিককে অনুরোধ করব, একটা এফআইআর করে রাখুন, যদি না নেয় মেলে দিয়ে রাখুন। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী মেলে এফআইআর দেওয়া যায়। বিজেপি আসবে। 84 সালের শিখ দাঙ্গা যদি রিওপেন করে সজ্জন কুমারের লাইভ কনভিকশন হতে পারে, এই রক্তেরও হিসাব ভারতীয় জনতা পার্টির সরকার এলে নেবে। অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অখিলগিরির আজকে যে অভব্য আচরণ, কার্যত তার বিরোধিতা করলেন এবং কার্যত বিষয়টা নিয়ে এফআইআর করার দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, কলকাতা।